পুলিশ ফাইল। টাকা টাকা, তোমরা আমার টাকাটা ভালো ছিলেছ না? দেব না, একটা পয়সাও দেব না। দিবে না? দেব না মানে কি? আমি কি আমার জন্য টাকা চাইছি? কার জন্য চাইছো আমি জানি না, তবে মোদ্দা কথা একটা টাকাও দেব না। এই এদিকে তাকিয়ে কথা বলো। কি করছো? কি টাকা দিচ্ছ কেন? কার জন্য মানে তুমি কি বলতে চাইছো? গেঞ্জিটা ছাড়ো, তুমি ভালো করে জানো আমি কি বলতে চাইছি। সেটাই তো জানতে চাইছি, কি বলছো বলো, বলো না। নিজেকে খুব চালাক মনে করো না? দেব না, একটা পয়সাও ওখান থেকে দেব না। কেন দেবে না? কেন দেবে না শুনি? তুমি তো টাকাগুলো তো ওদের জন্যই জমিয়েছো। হ্যাঁ হ্যাঁ, টাকাটা ওদের জন্য জমিয়েছি, কিন্তু এখন তুমিও ওদের সাথে আছো। আমিও আছি তো মানে? কি বলতে চাইছো তুমি? গলাবাজি করো না কবিতা, গলা জোরে না মিথ্যেটা সত্যি হয়ে যায় না। আমারই ভুল যে আমি তোমাকে বিশ্বাস করেছিলাম। ও, আমাকে বিশ্বাস করে তুমি ভুল করেছো? হ্যাঁ নিশ্চয়ই করেছি, আর আরো একটা ভুল করেছি ওদেরকে তোমার সঙ্গে রেখে। তাই এখন থেকে ওরা তোমার সঙ্গে থাকবে না, থাকবে আমার সাথে। এই চ। এই এই দাঁড়াও বিকাশ, সাবধান। আমি কিন্তু তোমায় বারবার বলছি তুমি ছেলেদের মধ্যে কেন না। কেন কেন? খুব গায়ে লাগছে না? উচিত কথা বলে গায়ে লাগে। এই এই মুখ সামলে কথা বলো। কেন কেন আমি কেন মুখ সামলে কথা বলবো? মুখ সামলে কথা বলবে তুমি, কারণ অন্যায়টা তুমি করেছো, আমি নই। কেন নাটক করছো? রাহুল তুইও? টাকাটা তো দিয়ে দিলেই পারো, কেন বেকার জেদ করছো? তুই বুঝতে পারছিস না রাহুল, তুই বুঝতে পারছিস না? সব ওই মহিলার চক্রান্ত। ওই মহিলা কারো আপন হতে পারে না। টাকা পেলে দেখবি তোদেরও ভুলে গেছে। কিশোর কিশোর কিশোর, বাবা বাবা চ, বাবা চ আমার সাথে চ। ওরা আমার পেটে হয়েছে। তুমি কি ভেবেছো ওদের লোভ দেখিয়ে আমার থেকে ছিনিয়ে নেবে? ও বুঝেছি, তোমরা সব প্ল্যান করে আমাকে ফাঁসানোর চেষ্টা করছো না? তোমাদের সবাইকে আমি দেখে নেবো। আর এই যে তুমি তুমি ছেলেদেরকে আমার বিরুদ্ধে উস্কাচ্ছ না, এর ফল কিন্তু ভালো হবে না। তুমি ওর গায়ে হাত তুলছো? চুপ, একদম চুপ। দেখ দেখ রাহুল, দেখ কিশোর, দেখ তোদের সামনে আমাকে মারছে। আমি তোমার গায়ে হাত তুলেছি না? তার আগে তুমি আমার গায়ে হাত তোলনি? তোমার খুব বার বেড়েছে না? দাঁড়াও দেখাচ্ছি তোমায়। কি দেখাবে? কি দেখাবে? কি হলো? দেখো না, আজ আবার শুরু করেছে। তোর এ নতুন কি? এই রোজকার ব্যাপার। না গো, আজ বড্ড বাড়াবাড়ি রকমের চলছে, অনেকক্ষণ ধরে চলছে। ছাড়ো তো, উঠকো ব্যাপার সব। তুমি কি আমার ওদের আটকাতে যাচ্ছ নাকি? না মানে একবার গিয়ে যদি। তোমার কি দরকার? হ্যাঁ, এটা ওদের নিজেদের ব্যাপার। ভাড়াটে ঘর, কি বলতে কি বলবে তারপরে? ও মা, ভাড়া দিয়েছি বলে কি কিছুই বলতে পারবো না? রোজ রোজ এমন ঘরে অশান্তি করবে? আরে এ তো ঘরে টেকা দেয়। চলো আমাকে হাত তোলা। কি করছিস? কি করছিস? কি ছাড় রাহুল, ছাড় আমাকে, ছাড়। ঠিক আছে ছাড়ো, তুমি আমাকে খেতে দাও, আমি পরে কথা বলে নেবো। স্বামী স্ত্রীর মধ্যে টাকা পয়সা নিয়ে ঝগড়াঝাটি, অশান্তি, এটা তো নিতান্তই সাধারণ ঘটনা এবং একান্তই ব্যক্তিগত। আর ঠিক সেই কারণে নিতাই হালদার এবং তার স্ত্রী সোমা হালদারের ভাড়াটেরা মানে কবিতা এবং বিকাশ যখন তাদের পাশের ঘরেই ঝগড়াঝাটি, অশান্তি করে, তখন তারা সেরকম গা করে না। কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে এই নিতান্তই সাধারণ ব্যক্তিগত ঝগড়ার পরিণাম যে কি হতে পারে, কতটা ভয়াবহ হতে পারে, ডায়মন্ড হারবার 4 নম্বর ওয়ার্ডের ভগবানপুর এলাকার সেই ঘটনা নিয়েই আজকের পুলিশ ফাইলস।
আরে কিশোর, তুমি বাড়িতে একা নাকি? আর কেউ নেই? হ্যাঁ, মানে ভেতরে খাচ্ছে। ও বাবা ভেতরে? না না না। আরে অদ্ভুত তো। এদের যে কি ব্যাপার আমি কিছু বুঝি না, ভালো লাগে না তোর? কি হলো? কি বিড়বিড় করছো? আরে ওই কিশোর। কি কিশোর? আরে আমি কিশোরকে জিজ্ঞেস করলাম আমার বাবা কোথায়, কিরকম থতমত খেয়ে গেল। কি ব্যাপার আমি বুঝলাম না, মনে হলো খুব ভয় পেয়ে গেছে। ভয় পেয়ে গেছে? হ্যাঁ। আমি কিন্তু সকাল থেকে ওদের আজকে বেরোতে দেখিনি। কি জানি, আছে হয়তো ভেতরে। আরে ভেতরে আছে মানে সেই সকাল থেকে দুপুর হয়ে গেল, ওদের কাউকে বেরোতে দেখিনি। আমার কিন্তু ব্যাপারটা ঠিক ভালো মনে হচ্ছে না। এসব বেকার ভাবনা চিন্তা ছাড়ো। না গো, বেকার না, কাল অনেক রাতেও। কি অনেক রাতে? দাঁড়াও, আমি আসছি। মানে? আরে সোমা, সোমা দাঁড়াও। আরে দেখো দেখি কি কাণ্ড। সোমা! সারা রাত ধরে চিৎকার চেঁচামেচি এবং পরে গোঙানির শব্দ শুনে সোমার মনে একটা সন্দেহ দানা বাঁধে, আর সেই সন্দেহের বশেই সে ছুটে যায় বিকাশবাবুর ঘরে। সেখানে গিয়ে কি দেখলো সোমা, আসুন দেখে নেওয়া যাক। কবিতা, কবিতা, কবিতা! কিরে, মা কোথায় রে? মা, মা খাচ্ছে। কই দেখি, সর। না 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 না। সর 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 সর। কি করছেন কাকিমা? বললাম তো মা খাচ্ছে। কি করছেন? কি হয়েছে? কি ব্যাপার? খাচ্ছ? কেন, কিছু দরকার আছে নাকি? হ্যাঁ, মানে বিকাশবাবু নেই? না, ও তো চলে গেছে। চলে গেছেন? হ্যাঁ, ও তো অনেক ভোরে বেরিয়ে গেছে। কেন, কিছু দরকার আছে নাকি? না মানে ঠিক আছে। কিসের শব্দ? কে আছে? কই কই কিসের শব্দ? কেউ নেই তো? না, আমি শব্দ পেয়েছি। কে আছে বিকাশবাবু? না না, ও তো বেরিয়ে গেছে। না, সরো দেখি, সরো সরো সরো। এই, না, কেউ নেই বলছি তো। আরে দাঁড়াও দাঁড়াও বলছি। সরো সরো সরো। কি 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 আপনি এইভাবে ঘরে ঢুকে এলেন? মানে দেখ না, জোর করে ঘরে ঢুকে এলো। কি লুকাচ্ছিস? কে শুয়ে আছে? কে কে কেউ না, কেউ না। আরে আশ্চর্য তো, না, ঘরের মধ্যে ঢুকে এইভাবে। ছাড় দেখি। বিকাশবাবু, বিকাশকে তারই ঘরের মধ্যে চাদর ঢাকা অবস্থায় দেখতে পাওয়া যায়। তার হাত পা নাইলনের দড়ি দিয়ে বাঁধা ছিল, আর মুখটা সেলোটেপ দিয়ে এমন ভাবে আটকানো ছিল যাতে সে শ্বাস নিতে না পারে। মৃতপ্রায় অবস্থায় তাকে উদ্ধার করা হয়। পাড়া প্রতিবেশীদের সাহায্যে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। খবর দেওয়া হয় ডায়মন্ড হারবার থানায়। গ্রেফতার করা হয় বিকাশের স্ত্রী কবিতা এবং তার 2 ছেলেকে। শুরু হয় তদন্ত। কেমন আছে স্যার? কথা বলার মতো অবস্থায় নেই, একটা ঘোরের মধ্যে আছে। ঘুমের ওষুধ খাইয়ে বেহুঁশ করা হয়েছিল,
সম্ভবত কোনো খাবারের সঙ্গে মিশিয়ে খাওয়ানো হয়েছিল, তারপর হাত পা বেঁধে ফেলে রাখে। কাজটা আগের দিন সেরে ফেলেছিল। হ্যাঁ স্যার, প্রায় 24 ঘন্টা একই অবস্থায় ছিল। রক্তে অক্সিজেনের পরিমাণ এতটাই কমে যায় যে যে কোনো মুহূর্তে মারা যেত। মেরে ফেলার ব্যবস্থাটা পুরো পাকাপাকি করেই ফেলেছিল, কিন্তু এই বাড়িওয়ালি ভদ্রমহিলা সঠিক সময় এসে গেছিলেন বলে লোকটি এবার প্রাণে বেঁচে গেল। ঠিক স্যার, কিন্তু আমি ভাবছি যদি মেরেই ফেলবে তাহলে এভাবে ঘরের মধ্যে বেঁধে রেখে চাদর ঢাকা দিয়ে, মানে এভাবে আটকে রেখে। আমি তো সেই কথাই ভাবছি। একটা জিনিস হতে পারে, ওরা ভেবেছিল যে দম বন্ধ হয়ে যদি মারা যায় তাহলে কাজটা অনেক সোজা হয়ে যাবে, লোকেও জানতে পারবে না। একটা জিনিস লক্ষ্য করেছ যে লোকটার মুখে কিন্তু সেলোটেপ দিয়ে আটকানো ছিল আর গায়ের ওপর চাদর দিয়ে চাপা ছিল। তার মানে তার বউ এবং 2 ছেলে মিলেই লোকটাকে মারার পুরো প্ল্যানটা করেছিল। সেটাই তো স্বাভাবিক বলে মনে হচ্ছে, কিন্তু কেন জানি না আমার এই ব্যাপারে একটা খটকা লাগছে। খটকা? হ্যাঁ। কেন? আপনার এমন কেন মনে হচ্ছে স্যার? কি জানো সোমনাথ, এই ধরনের কেসে যেখানে নিজের ঘরের লোক খুনের চেষ্টা করে সেখানে দুটো মোটিভ থাকতে পারে। এক, টাকা, আর একটা হচ্ছে তৃতীয় ব্যক্তির উপস্থিতি। তৃতীয় ব্যক্তি মানে বিকাশের বউয়ের কেউ? ইয়েস, হাই চান্স এই কেসে একজন তৃতীয় ব্যক্তির উপস্থিতি আছে, আর এই তৃতীয় ব্যক্তি কে তাকেই আমায় খুঁজে বার করতে হবে। এই খেলাটা আমাকে শুরু থেকে জানতে হবে। স্যার, ওই বাড়িওয়ালি ভদ্রমহিলা আর তার স্বামী দুজনে বাইরে বসে আছেন, ডেকে নেব? ওদেরকে বসতে বলো, আমি পরে দেখা করে নেবো। ওকে স্যার। বিকাশ ছিল লক্ষ্মীকান্তপুরের বাসিন্দা, ইলেকট্রিক ওয়ারিং এর মিস্ত্রি। পেশার খাতিরে বালিগঞ্জে এসে থাকতে আরম্ভ করে। সেখানেই সে বিয়ে করে কবিতা। তাদের 2 ছেলে হয়, রাহুল এবং কিশোর। কিন্তু তাদের সংসার সুখের ছিল না। পুলিশ জেরায় আরো জানতে পারে যে 10 বছর আগে কবিতা তার 2 ছেলেকে নিয়ে ডায়মন্ড হারবারে চলে আসে। কি তার কারণ? আসুন দেখে নেওয়া যাক। কি রে, বসে বসে মোবাইলে গেম খেলছিস? রাহুল কই? দাদা তো মাঠে গেছে, তুমি এর সময়? কেন, আসতে নেই নাকি? তা হ্যাঁ রে, তোদের মা কোথায়? তাকে দেখছি না যে। আমি জানি না, স্কুল থেকে এসে দেখছি মা নেই। জানি না মানে? কোথায় গেছে? আমি কি করে জানি? পাশের ঘরে কাকিমাকে জিজ্ঞেস করলাম, বললো চাবি দিয়ে গেছে আর আমাকে ঘরে থাকতে বলেছে। আর এরকম প্রায়ই তো যায়, আবার ঠিক বিকেলের দিকে চলে আসে। প্রায়ই যায় মানে? কোথায় যায় বলে যায়নি? আমি অত শত জানি না, তুমি এসছো, আমি বরং খেলতে যাই। আমি এলাম। দূর, তোমার নিশ্চয়ই কোথাও একটা ভুল হচ্ছে। কখনো না। আচ্ছা, আমি কি তোর বউকে চিনি না নাকি দেখিনি কোনোদিন? তুমি ঠিক দেখেছো, ওই ছিল। আলবাদও ছিল, আমার ভুল হতেই পারে না। আমি নিজে চোখে দেখেছি। আচ্ছা, ওর সাথে যে ছিল তাকে তুমি চেনো? না ভাই, তাকে চিনতে পারিনি, আগে কখনো দেখিনি। কোথায় যাচ্ছিল? তা বলতে পারবো না, তবে আমি এর আগেও আরেকদিন দেখেছি, তখন বুঝতে পারিনি। আমি একটা ভালো কথা বলি কি, তুই একবার কথা বল তোর বউর সাথে। দেখো কবিতা, তুমি আমায় কি মনে করো?
আমি অন্ধ না বোকা যে আমি কিছুই বুঝতে পারি না? কি কি বলছো তুমি? কি বলতে চাইছো? তুমি বুঝতে পারছো না? না আমি কি বলতে চাইছি? ন্যাকামো করো না একদম। আমি ন্যাকামো করছি? মুখের ভাষা ঠিক করে কথা বলো বিকাশ। ছি 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 ছি। তুমি কি মনে করো তুমি দিনের পর দিন তোমার বয়ফ্রেন্ডের সাথে লুকিয়ে ঘুরে বেড়াবে আর কেউ কিচ্ছু জানতে পারবে না? আমার কানে কোনো কথা আসবে না? শোনো কবিতা, আমি রাহুল আর কিশোরকে সব বলবো। তুমি তোমার ছেলেদের কথা একবারও ভাববে না? ছি! ওটাই তো, নিজের কথা ভাবলেই স্বার্থপর, আর সারা জীবন তোমাদের খিদমত খাটলে আমি সত্যি। এই ওরা না আমার পেটে হয়েছে, তাই মারছে, মাসের দরদ বেশি দেখিও না। কি বলতে চাও কি তুমি? এই সংসারটা তোমার নয়? আমারই তো, আমারই তো। তুমি এই সংসারের জন্য কি ভেবেছো? ওই তো 2 পয়সার মুরদ, তারপর আবার ফুটানি। এটাকে না সংসার বলে না, চিড়িয়াখানা বলে চিড়িয়াখানা। কবিতা চুপ! তোমার সংসারে তুমি থাকো, আমি চললাম। সংসারে অশান্তি বাড়তে থাকে। কবিতার পরকীয়া সম্পর্কের জের তাদের সংসারকে একেবারে ছিন্ন ভিন্ন করে দেয়। চন্দনের প্রেমের ডাকে সাড়া দিয়ে কবিতা তার 2 ছেলেকে নিয়ে বিকাশকে ছেড়ে চলে যায় চন্দনের কাছে ডায়মন্ড হারবারে। কবিতা তার 2 ছেলেকে নিয়ে ডায়মন্ড হারবারের ভগবানপুর এলাকায় সোমার নিতাই হালদারের বাড়িতে ঘর ভাড়া নেয়। কলকাতা থেকে অনেকটা দূরে, অচেনা জায়গা, অচেনা লোকজন। কবিতা ঘর ভাড়া নেওয়ার জন্য সম্পূর্ণ এক নতুন গল্প তৈরি করে। আগে স্যার যখন বাড়ি ভাড়া নেয় তখন বলেছিল ও বিধবা। বিধবা? একদিন সেই যে চলে গেল, তারপর যখন খোঁজ পাই তখন সব শেষ। প্রথম সব ঠিকই ছিল, যতই হোক শ্বশুর বাড়ির সংসার, স্বামী না থাকলে যা হয়, তাই ঠিক করলাম আলাদাই থাকবো। ওদের ভবিষ্যৎ তো আমাকেই ঠিক করতে হবে নাকি? আপনারা ওনাকে বাড়ি ভাড়া দিলেন? স্যার কি করব স্যার, ঘরটা পড়েছিল আর আমাদেরও ভাড়ার অনেক দরকার ছিল, আর 3 জন মানুষের সংসার নির্ঝঞ্ঝাট, তাই ভাবলাম আর কি। তা কারোর যাতায়াত ছিল? মানে ওরা থাকাকালীন ওই বাড়িতে কেউ যেতে আসতো? হ্যাঁ স্যার, চন্দন আসতো মাঝে মাঝে। চন্দন? কে চন্দন? হ্যাঁ স্যার, ডায়মন্ডে থাকতো চন্দন। প্রায় আসতো? হ্যাঁ স্যার, প্রায়ই আসতো। যখন চন্দন আসতো তখন ছেলেরা কি বাড়িতে থাকতো? তা তো জানি না স্যার, তবে ওই কবিতা দুবাড়িতে রান্নার কাজ করত। অনেক দিন ওদের দুজনকে একসাথে দুপুরবেলা ফিরতে দেখেছি। আচ্ছা, আপনি কোনোদিন জিজ্ঞাসা করেননি এই চন্দন লোকটিকে, মানে কবিতা দেবীকে কথা প্রসঙ্গে কোনোদিন জিজ্ঞাসা করেননি? হ্যাঁ স্যার। কে হয় ওই লোকটা তোমাদের? ও তো আমাদের আত্মীয়। আত্মীয়? না মানে কাছের নয়, ওই দুঃসম্পর্কের। আত্মীয়? আসলে স্যার বুঝতেই তো পারছেন, ভাড়াটে ঘর, সবসময় তো ওভাবে জানা আর কি। প্রথমে বিধবা, তারপরে আত্মীয়। ভালো। মিথ্যে অসহায়তার গল্প শুনিয়ে নিজের 2 ছেলেকে নিয়ে নতুন অচেনা জায়গায় সংসার শুরু করতে কবিতার অসুবিধা হয় না। নিজের জন্য একটা রান্নার কাজও জোগাড় করে নেয় সে। আর চন্দনের কাছাকাছি থাকতে থাকতে তাদের সম্পর্ক গভীর থেকে গভীরতর হতে থাকে। কি হলো? কটা বাজে খেয়াল আছে? অনেক দেরি হয়ে গেল। এই তোমার এক তারা, আশা অবধি শান্তি নাই। তুমি আর কি বুঝবে, তোমার তো কারখানায় বাধা কাজ, আমার 2টো বাড়িতে রান্নার কাজ করতে হয়। সময় মতো না গেলে 10টা কথা শোনাবে। কবিতা, তোমার কাজ করার দরকারটা কি? আরে কাজ করার দরকার কি মানে? কাজ না করলে চলবে? টুকিটাকি যা হোক, খরচ কি কম? আমি তা বলছি না, আমি বলছি তুমি বেশি পরিশ্রম করলে তোমার শরীর খারাপ করবে যে। কি আর করবো বলো, তুমি যা দাও, ঘর ভাড়াতে বিশেষ কিছু থাকে না। তাছাড়া ছেলে দুটো তো বড় হচ্ছে নাকি, ওদের ওটা একটা ভবিষ্যৎ আছে। এই মাসে ভাড়া দেওয়ার সময় হয়ে গেছে। আচ্ছা কবিতা, কি? এই যে রাহুল, কিশোর যেমন তোমার ছেলে, তেমনি ওরও তো ছেলে নয় কি?
আরে তুমি সব ছেড়ে চলে এসেছো তো কি, তাতে তো ওর আর দায়িত্বটা শেষ হয়ে যায় না। হ্যাঁ, আইনত ও এখনো যে ওদের বাবা, এটা অস্বীকার করবে কি করে? তুমি কি বলছো? আমি কিছু বুঝতে পারছি না চন্দন। কিসের বাবা, কিসের দায়িত্ব? বোকামে শোনো, আইনে বলে স্বামী স্ত্রীর মধ্যে যদি ছাড়াছাড়ি হয়ে যায় তাহলে স্বামী কিন্তু স্ত্রীকে খরপোশ দেবে, ছেলে মেয়ের খরচাপাতি দিতে হয়, বুঝলে? মানে? মানে বিকাশকে তোমার ছেলেদের বড় হওয়ার খরচা দিতে হবে। ও দেবে টাকা? আলবাত দেবে, দিতেই হবে। কিন্তু কিভাবে? আমি মানে তুমি কেন চাইবে? ছেলেরা চাইবে তাদের হকের টাকা। কিন্তু ও যদি অস্বীকার করে? চোখে জল ফেলবে। মানে? আরে মানে হচ্ছে ছেলেরা বাপের কাছে গিয়ে দাঁড়িয়ে একটু কান্নাকাটি করে যদি গায়ে মাথায় হাত বোলায় তাহলে মানে চেষ্টা করতে হবে। আর তুমি তো কিছু নিচ্ছ না, আর তুমি তো অন্যায়ও কিছু করছো না, ওর ছেলেদের দেবে, এতে অবাক হওয়ার কি আছে? এটা কাঁটা দিয়ে কাটা আর ছেলে দিয়ে টাকা তুলতে হয়, বুঝলে? কবিতার বিকাশের সঙ্গে সম্পর্ক ছিল না ঠিকই, কিন্তু দিনের পর দিন বিকাশের টাকার প্রতি তার লোভ বাড়তে থাকে। আর কবিতা এও জানতো যে নিজের দুই সন্তানের প্রতি বিকাশ কতখানি দুর্বল। তাই চন্দনের প্ররোচনায় পড়ে কবিতা মাঝে মধ্যেই তার বড় ছেলে রাহুলকে বিকাশের কাছে পাঠাতে থাকে। পুলিশের জেরার মুখে রাহুল স্বীকার করে যে তার মা তাকে নানান অছিলায় বিকাশের কাছে পাঠাতো টাকার জন্য, আর সে বাবাকে নানান দুঃখ কষ্টের গল্প শুনিয়ে বিকাশের কাছ থেকে টাকা নিয়ে আসতো। রাহুল, এই যে তুই আমাকে তোদের এত কষ্টের কথা বললি, তো এই কষ্টের কথাগুলো তোদের মাকে বলিস তো? মাকে কি বলবো? মাকে বলে কি কিছু লাভ হবে? আর তুমি জানো না, তুই তো বড় হয়েছিস, তুই অন্তত আমার না এইসব বিষয় একদম ভালো লাগে না, একদম না। একে সংসার শুধু অভাব আর অভাব, তার উপর আবার দে না, মনে হয় মাঝে মাঝে সব ছেড়ে ছুড়ে পালিয়ে যায়। আহ বাবা রাহুল, আমি তো আছি নাকি? তোদের কি আমার উপর কোনো অধিকার নেই? তোরা কেন এরকম ভাবিস বলতো? দূরে থাকি বলে কি মনে থেকেও দূরে করে দিয়েছি নাকি? নে, এটা রাখ, আরো লাগলে দেবো। হ্যাঁ, আমি তবে এলাম, সাবধানে যাস। আচ্ছা, আমাকে একটা কথা বলুন তো, ওরা যখন এখানে বাড়ি ভাড়া নিয়ে থাকতো তখন কবিতা দেবীর স্বামী বিকাশবাবু এখানে এসেছিলেন? হ্যাঁ স্যার, পুজোর সময় এসেছিল। হঠাৎই এসেছিলেন? স্যার হঠাৎ কিনা জানি না, তবে এসছিল, দিন দুয়েক মতো ছিল। আমরা তো জানতাম না স্যার, তারপর ওদের ছেলেদের কাছ থেকেই শুনি যে ওদের বাবা এসেছে। হ্যাঁ। বাহ, হঠাৎ করে বাবার উদয় হলো আর আপনারা কোনো প্রশ্ন জিজ্ঞাসা করলেন না? স্যার জিজ্ঞেস করে কি করবো বলুন, আর সব কথা কি আমাদের বলবে স্যার? তবে হ্যাঁ, মানে অবাক হয়ে গিয়েছিলাম ঠিক। হ্যাঁ, আমি কিন্তু স্যার জিজ্ঞাসা করেছিলাম কবিতাকে। কবিতা, কাজ থেকে ফিরলে বুঝি? হ্যাঁ, আজ একটু দেরি হয়ে গেল। তোমার সঙ্গে আমার কিছু কথা ছিল, সেদিন থেকেই বলবো বলবো ভাবছি, কিন্তু কথাটা আর বলা হয়ে উঠছে না।
তুমি কিছু মনে করবে না তো? ও মা, মনে করবো কেন? বলো না, বলো। না মানে বলছিলাম তোমার বর আর কি এতদিন পর যে ফিরে এলেন। ও আসলে না আমারও একদম বিশ্বাস হয়নি, কিন্তু ভগবান চাইলে কি না হয়। সে তো বটেই, কিন্তু উনি যে এতদিন পর ফিরে এলেন তা উনি কোথায় ছিলেন? হ্যাঁ মানে এতদিন মানে ওই তো হিমালয়ে ছিলেন। হিমালয়। হিমালয়? হ্যাঁ হ্যাঁ হিমালয়ে। কোনো খবর পাইনি। আমরা তো ভেবেই ছিলাম, না হলে বলো কেউ নিজের হাতে শাঁখা সিঁদুর মোছে? তাই তো। তা উনি এতদিন পর হঠাৎ ফিরে এলেন? টান সন্তানের টান। কত মানত করেছি, ভগবান ঠিক মুখ তুলে তাকিয়েছে। তা উনি কি এখন থেকে এখানেই থাকবেন? তাই তো বলছে, তবে কলকাতায় কি একটা কাজ আছে, করেই ফিরে আসবে। তা বলছি এখানে থাকলে তোমাদের কোনো অসুবিধা নেই তো? আরে না, আমাদের আবার অসুবিধা কেন হবে? তা ভালোই তো উনি যদি এখানে তোমাদের সঙ্গে থাকেন। কি বলেছিল? হিমালয়? কি তপস্যা করতে গেছিল নাকি? তা তো জানি না স্যার, আমাকে বলেছিল, তাই আমি আপনাকে বললাম। এই কথা আপনার বিশ্বাস হয়েছিল? আমার বিশ্বাস করা না করায় কি আসে যায় স্যার? ওরা ভালো ছিল, মাঝে মধ্যে এদিক ওদিক যাচ্ছিল, আমি আর অবিশ্বাস করি কেন বলুন? মাঝে কি চলে গেছিল? পুজো শেষ হলে কবিতাই আমাকে বলেছিল চলে গেছে। আবার কবে ফিরলো? এই তো স্যার কিছুদিন আগে। মানে এই ঘটনাটা ঘটার কদিন আগে? আচ্ছা একটা কথা একটু ভেবে বলুন তো, বিকাশবাবু ফিরে আসার পর বাড়িতে কখনো কোনোদিনও আপনারা কোনো অশান্তি, চিৎকার, চেঁচামেচি, গন্ডগোল শুনতে পেয়েছিলেন? অশান্তি বলতে তো স্যার সব সংসারেই টুকিটাকি লেগে থাকে, সেরকমভাবে স্যার। আচ্ছা বিকাশবাবু থাকাকালীন ওই চন্দন বলে ছেলেটি কোনোদিন এই বাড়িতে এসেছিল? ওর স্বামী থাকাকালীন দেখিনি, তবে ওর স্বামী চলে যাবার পর দু একবার দেখেছিলাম। একটু ভেবে বলুন, মানে ঘটনার দিন যেদিনকে এই ঘটনাটা ঘটেছিল সেদিনকে আপনারা কোনোভাবে চন্দনকে ওই বাড়িতে দেখতে পেয়েছিলেন? আসলে স্যার পাশের ঘর হলে কি হবে, দেখুন আমাদেরও তো কাজকর্ম থাকে, আর ভাড়াটের ঘরে কখন কে আসছে তো সবসময় দেখা তো সম্ভব নয় স্যার। নিতাইবাবু, আপনার স্ত্রীর চোখ কান খোলা ছিল বলেই এই যাত্রায় কিন্তু একটা মানুষের প্রাণ বেঁচে গেল। আচ্ছা সোমাদেবী, আপনি একটু চিন্তা করে বলুন, একটু ভাবুন যে সেদিনকার ওই ঘটনার দিন চন্দনবাবুকে আপনি ওই বাড়িতে দেখেছিলেন বা কোনো আওয়াজ শুনেছিলেন? হ্যাঁ দেখেছিলাম স্যার, সেদিন দুপুরবেলা যখন রান্নাঘরে ছিলাম। ধীরে ধীরে রহস্যের পর্দা উঠতে থাকে আর পুলিশের কাছে পরিষ্কার হতে থাকে সমস্ত ঘটনা। বাকি থাকলো শুধু অভিযুক্তের বয়ান, যেটা পাওয়া গেল কবিতা আর তার ছেলে রাহুলের কাছ থেকে। বল, একদম চুপ করে থাকবি না। সেদিনের ঘটনার আগে তুই তোর বাবাকে ডেকে এনেছিস তাই না? হ্যাঁ স্যার, হ্যাঁ। কি বলেছিলি? বল, কি বলেছিলি? আমি কিছু বলিনি স্যার। কিছু বলিসনি? তাহলে তোর বাবা এমনি এমনি চলে গেল? সত্যি কথা বল। বলছি স্যার, বলছি। পুজো শেষ হলে বাবা কলকাতায় ফিরে যায়। তারপর? তার বেশ কিছুদিন পর মা বাবাকে ডাকতে বলে। কেন? কেন ডাকতে বলে? বল কেন? আমাকে বলে বাবাকে বলতে যে মায়ের খুব শরীর খারাপ, মাকে হাসপাতালে ভর্তি করতে হবে। তাই আর কি। টাকা চেয়েছিলি? চেয়েছিলাম স্যার, চেয়েছিলাম। ভেবেছিলাম শুধু টাকাটা নিয়েই চলে আসবো, কিন্তু স্যার বাবা বলে যে সে নিজেই যাবে। স্যার বিশ্বাস করুন স্যার, আমি বলেছিলাম যে দরকার নেই। তবু তোদের বাবা তোদের বাড়ি আসে। আচ্ছা, এই যে তুই বারবার টাকা চাইতে আসতি, সবটা কি তোর মা নিয়ে নিত? কত টাকা নিয়েছিলি? প্রায় ৮০,০০০ টাকা। ১,০০০ টাকা নয়, ৮০,০০০? তা এত টাকা নিয়ে কি করেছিলে? চুপ করে থেকে কোনো লাভ নেই,
যা জিজ্ঞাসা করছি সেই প্রশ্নের উত্তরগুলো দিলেই হবে বুদ্ধিমানের কাজ। ওই টাকা ছেলেদের কাজে আর সংসারের কাজে লেগেছিল। সংসার? কার সংসার? তোমার আর চন্দনের? কি হলো, চমকে উঠলে কেন? চন্দনকে চিনতে পারছো না? তোমার আত্মীয়। ও কিচ্ছু জানে না। তুমি জানো না, চন্দন জানে না, তাহলে কে জানে? পাড়ার লোক। আর পাড়ার লোকেরাই তো সব কিছু বললো। কি কি বলেছে? পাড়ার লোকেরা বলেছে যে ঘটনার দিন চন্দন তোমার বাড়িতে নেমন্তন্ন খেতে এসেছিল। কে কে বলেছে ও এসেছিল? শোনো, যা জিজ্ঞাসা করছি তার সব সত্যি উত্তর দাও, আমাদের যেন অন্য কোনো রাস্তা না নিতে হয়। টাকাগুলো যখন খেপে খেপে পেয়েই গেছিলে, তাহলে বিকাশকে মারার পরিকল্পনা করেছিলে কেন? আরো টাকা দরকার ছিল স্যার, আরো টাকা। বাবা কি ফিক্সড ডিপোজিট না কি থেকে অনেক টাকা পেয়েছিল। ফিক্সড ডিপোজিটের টাকা? ও, কত টাকা? তা জানি না স্যার, কিন্তু মা বলেছিল এই টাকাগুলো নাকি আমাদেরই। তোদের মানে? আমাদের মানে স্যার, ওই টাকাগুলো নাকি বাবা আমার আর ভাইয়ের নামে জমিয়েছিল। ওই টাকাগুলো নাকি আমরাই পাবো স্যার। ওরা ওর ছেলে, ওর টাকার উপর ওদের সম্পূর্ণ অধিকার আছে, কেন পাবে না? তাহলে এই টাকার জন্যই এত চাপাচাপি। শেষ পর্যন্ত কি বিকাশ টাকাটা দিয়েছিল? না করেছিল? আমি অনেকবার বলেছিলাম, বুঝিয়েছিলাম, ছেলেরা বলেছিল, কিন্তু দেয়নি। টাকা টাকা, তোমরা আমার টাকাটা ভালো ছিলেছো না? দেবো না, একটা পয়সাও দেবো না। দিবে না? দেবে না মানে কি? আমি কি আমার জন্য টাকা চাইছি? কার জন্য চাইছো আমি জানি না, তবে মোদ্দা কথা একটা টাকাও দেবো না। তাহলে শেষ অবধি বিকাশ টাকাটা দেয়নি, আর যখন টাকাটা পেলে না তখনই শেষ পেশে তোমরা এই সিদ্ধান্তে এসে গেলে যে লোকটাকে এই পথ থেকে, এই পৃথিবী থেকেই একেবারে সরিয়ে দিতে হবে। তাহলে কাজের কাজ কিছু একটা হয়েছে বলে মনে হবে, তাই তো? হ্যাঁ, আমি ঠিক কথা বলছি তো? তা প্ল্যানটা কার ছিল? প্ল্যানটা কার ছিল? নেশার ওষুধ কিসে মিশিয়েছিলে? খাবারে? কে মিশিয়েছিল? কি গো, এত দেরি করলে কেন? আমি কখন থেকে দাঁড়িয়ে আছি, এনেছো? আরে এনেছি রে বাবা, এনেছি, দাঁড়াও। কেন? তবে সাবধান, 4 ফুটের বেশি নয় কিন্তু। ডাল, ডাল, তরকারি, চা, চার সাথে হবে, দিয়ে দেবো। কাজ হবে তো? কাজ হবে কি গো, আলবাত হবে। প্রথমে খাবে, খেয়ে ঝিমোবে, তারপর ঘুমাবে। তুমি কখন আসবে? আরে আমি ঠিক চলে আসবো, চিন্তা করো না তো। আরে কি হলো, কি সেটা তো চিন্তা করছো? না, ভাবছি কেউ যদি জেনে ফেলে। ওর বোকা, কে জানবে? কিচ্ছু হবে না, যে যেভাবে বলেছি ঠিক সেইভাবে কাজটা করে যাও। একটা কথা মাথায় রেখো কবিতা, বাপের অবর্তমানে সব সম্পত্তির মালিক কিন্তু ছেলেরা হয়। হ্যাঁ, ভয় পেও না, যেটা বলছি সেটা করো, বুঝলে? সব ঠিক হয়ে যাবে। এই আমি চললাম। বাবার খাবারের সাথে মা ওষুধটা মিশিয়ে দেয়। তারপর? হ্যাঁ, তারপর কি হলো বল? তারপর তারপর বাবার খাওয়ার পর বাবা বলেছি তার ঘুম পাচ্ছে। বিছানায় যেতেই বাবা কাঁদ হয়ে পড়ে যায়। তখনও জ্ঞান ছিল? সামান্য, অল্প অল্প মাথা নাড়ছিল। তারপর তোরা ওর হাত পা বেঁধে ফেলিস, তাই তো? না না, বাবা পুরোপুরি বেহুশ না হয় আমরা খুব ভয় পেয়ে গিয়েছিলাম।
এইসব কারবার করছো, দরজা খুলে। আচমকা সব হয়ে গেল। তুই দরজা বন্ধ করেছো তো? চলো চলো তাড়াতাড়ি চলো। খুব সাবধান, কেউ যেন টের না পায়। হ্যাঁ, যদি হুঁশ ফিরে আসে বা মরে যায়? হুঁশ ফিরবে বলে তো মনে হয় না। মরে গেলে কি? ধীরে ধীরে মারতে হবে। অ্যাক্সিডেন্ট বলে মনে করতে হবে তো নাকি? তুম করে মরে গেলে তো আর হয় না। এমন করে কাপড়গুলো চাপা দেবে যেন একটু আস্তে আস্তে মরে, বুঝেছো? যদি কেউ জিজ্ঞাসা করে কোথায় গেছে, বলবে চলে গেছে, কাজ ছিল তাড়াতাড়ি চলে গেছে। তবে সাবধান, আজ আর কাল এই দুদিন কিন্তু তুমি বাইরে বেরিও না। কিন্তু রাহুল, কিশোর, তোমরাও কিন্তু কোথাও বেরিও না বাবা। হ্যাঁ, আরে কিসের কি কিন্তু? এভাবে মরবে তো? আলবাত মরবে, আর না হলে মুখে একটু নেগড়া গুছিয়ে দিও। মনে তো হয় না দরকার পড়বে। এই যে রাহুল বাবা, তুমি আর কয়েকটা চাদর একটু চাপা দিয়ে দাও তো, দাও। এই চাদরটা দে তো। ধর। এই আমি এখন আসছি, তবে সাবধান, সব কাজ যেন প্ল্যান মাফিক হয়। আমি কিন্তু কালকে আসবো। হ্যাঁ, চলি। কবিতা দেবী, বাংলায় একটা প্রবাদ আছে, আস্তে কথা বলো দেয়ালেরও কান আছে। ভাগ্যিস আপনি এই প্রবাদটা শোনেননি, তা নাহলে আজকে একটা জলজান্ত প্রাণ মৃত্যুর হাত থেকে ফিরে আসতো। ঠিক বলেছেন স্যার। ভাগ্যিস ওই মহিলা কথাগুলো শুনেছিল আর ওনার মনে সন্দেহ হয়েছিল। সোমনাথ। ইয়েস স্যার। ওদিককার কি খবর? তোমার রাজপুত্র কি বলছে? সব ঠিক আছে স্যার, সব। তাহলে কবিতা দেবী, আপনি চন্দনবাবুর খোঁজ দেবেন নাকি আমরা চন্দনবাবুকে খুঁজে বার করব? আপনি বলুন না বলুন, চন্দনবাবুকে আমরা কিন্তু ধরবই। নিয়ে যাও ওকে। আমরা সকলেই জানি যে অন্যের কথা শোনা ব্যাড ম্যানার্স, মানে খারাপ স্বভাব। কিন্তু সেই খারাপ স্বভাব যখন প্রাণ বাঁচিয়ে দেয়, তখন যেমন এই ঘটনাটিতে আমরা দেখলাম। আসলে বাহবা দিতে হয় সোমা হালদারকে তার সাহসিকতার জন্য। সচেতন নাগরিক হিসেবে নিজের দায়িত্ব পালন করার জন্য। কবিতা তার 2 ছেলেকে নিয়ে টাকার লোভে একটি হত্যার পরিকল্পনা করেছিল। প্রায় সেই পরিকল্পনা সফলও হয়েছিল, কিন্তু একটি সচেতন কান আর্তনাদের আওয়াজ শুনে একটি প্রাণ বাঁচিয়ে দেয়। তাই তো আমি বারবার বলি, সচেতন হন, চোখ কান খোলা রাখুন, সাবধানে থাকুন, সুরক্ষিত থাকুন, আর থাকুন আমার সঙ্গে। দেখতে থাকুন পুলিশ ফাইলস।